আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিড টার্মের আগে আপনাদের আজকেরটা হচ্ছে সেকেন্ড লাস্ট ক্লাস। ওকে, আপনারা পরীক্ষার আগে আর একটা ফ্রাইডে পাবেন, আর 15 তারিখ থেকে যদি পরীক্ষা শুরু হয় 15 তারিখে হচ্ছে ফ্রাইডে আরেকটা, ঠিক আছে? সো আমাদের প্রথমত হচ্ছে একটু সিলেবাসটা কতদূর কভার করা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই। লেকচার প্ল্যানটা পোর্টালে আপলোড করা ছিল, সবাই কি দেখেছেন? লেকচার প্ল্যান সম্পর্কে আইডিয়া আছে যারা ক্লাসে এসছেন বা আসেন নাই? আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমরা একই লেকচার প্ল্যান সবাই ফলো করছি, কারণ এবার হচ্ছে কোয়েশ্চেন আমাদের একই কোয়েশ্চেন করা হবে। ওকে, সো ইনস্ট্রাক্টর আমরা যেই হই না কেন আমাদের প্রশ্নের প্যাটার্নটা সেম থাকবে। তো ফার্স্ট অফ অল আমাদের টপিক 1 ছিল হচ্ছে বেসিক কনসেপ্টস অফ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এনার্জি সোর্সেস, describe the basic difference between renewable and non-renewable energy and why should we move to renewable energy. Basic examples of renewable such as solar, wind, hydro, biomass, geothermal. সো এইখানটাতে হচ্ছে প্রথম ক্লাসটা আমাদের একদম বেসিক যত কনসেপ্ট ছিল সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছিল। যারা ক্লাসটা করছেন তারা হয়তো জানেন যে রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবলের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কেন হচ্ছে আমরা রিনিউয়েবল এনার্জিটা ইউজ করা শুরু করলাম, তারপরে হলো এটার কোন কোন সোর্স আমরা ইউজ করতে পারি বা এখন পর্যন্ত হচ্ছে কোনটা কোনটা আমাদের বাংলাদেশে ইমপ্লিমেন্ট অলরেডি করা হয়ে গেছে, এই টাইপের কিছু কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার রাখতে হবে। আর 1 নাম্বার যে পয়েন্টটা আছে এখান থেকে হচ্ছে আপনাদের শর্ট কোয়েশ্চেন টাইপের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? দেন কনভেনশনাল, নন কনভেনশনাল এই টাইপের যে কনসেপ্টগুলো আছে ওইগুলো একবার একটু দেখে রাখবেন। নেক্সট হচ্ছে প্রিন্সিপালস অফ সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশনের একটা স্লাইড আমি পোর্টালে আপলোড করেছিলাম, ওইখান থেকে যতটুকু ইনফরমেশন আছে জাস্ট ওইগুলো একটু দেখলেই চলবে। দেন নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বেসিক্স অফ সোলার ফটোভোল্টিক সেল। এখানে আপনাদেরকে যেগুলো শিখতে হবে ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি লাস্ট যে ক্লাস টেস্টটা নিলাম ওইখানেও লিখতে দিয়েছিলাম, তাই না? সো ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আপনাদের এক্সামে আসে সেক্ষেত্রে অবশ্যই ডায়াগ্রাম ড্র করতে হবে, ঠিক আছে? কিভাবে হলো ফোটনটা ফটোভোল্টিক সেলের উপর পড়ছে, কিভাবে হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট হয়, ইলেকট্রনগুলো যে নকআউট হয়ে যাচ্ছে, সব কিছু আপনাদেরকে দেখাইতে হবে। তো আমি যে স্লাইডটা আপলোড করেছি এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, তো পরীক্ষার সময় আপনারা যে কাজটা করবেন ওইগুলো তো আর অ্যানিমেটেড ফরম্যাটে করা সম্ভব না, জাস্ট হচ্ছে ছবিগুলোকে ড্রয়িং করে দিবেন। এরপর আইভি ক্যারেক্টারিস্টিক্স। আইভি ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে আজকে আমি ইন ডিটেলস হচ্ছে ডিসকাস করব, আর সিরিজ প্যারালাল কানেকশন অফ সোলার সেল এগুলো আজকে আমি পড়াবো। তো এখানে একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা সিকোয়েন্সিয়ালি একটু পরের দিকে ছিল, তাই না? বাট আমি হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা আগে পড়াই ফেলছি, তো এখন আমি স্যারদের সাথে কথা বলে দেখবো স্যাররাও যদি এই টপিকটা কভার করে ফেলেন তাহলে তো হচ্ছে মিডে থাকবে অথবা এটা ফাইনালে চলে যাবে, ঠিক আছে? তো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে আপনাদেরকে কী কী পড়ানো হয়েছে, বেসিক কনসেপ্টস অলরেডি ডান। সাইট সিলেকশন, টাইপস অফ টারবাইন। টাইপস অফ টারবাইন যেটা, এটার কথা কি বলেছিলাম যে ওয়াটার হেডের উপর ডিপেন্ড করে আমাদের টারবাইন সাইজগুলো যেটা আছে ওইটা ভ্যারি করে, তাই না? তো টারবাইন সাইজ ভ্যারি করে, টাইপসগুলো ভ্যারি করে, তো ওইগুলো নিয়ে যতটুকু যা ডিসকাস করা হয়েছিল মোর দেন এনাফ। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে প্রত্যেকটার আপনাদের যে ডায়াগ্রামগুলো ড্র করানো শেখানো হয়েছে ক্লাসে ওইগুলো একটু মাথায় রাখেন, ঠিক আছে? আপনাদের এই কনস্ট্রাকশন, তারপর ওয়ার্কিং প্রিন্সিপাল, দেন হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর পিভি সেলের ক্ষেত্রে আমরা একটা ছবি আঁকতে পারি যেটাকে আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে পারি। তো একটু আমি দেখিয়ে রাখি, সেটা হয় লাস্টে দেখাবো, অসুবিধা নেই। লাস্ট ক্লাসে আমি নেট মিটারিং সম্পর্কে ডিসকাস করেছিলাম, আর নেট মিটারিংটা আপনাদেরকে একটু দেখে আসতে বলেছিলাম। সবাই কি দেখছেন ঠিকঠাক মতো? নেট মিটারিংয়ের কনসেপ্টটা যে কোনো একজন আমাকে একটু বলেন তো। যে বলতে পারবেন তাকে আজকে অ্যাটেন্ডেন্সে ফুল মার্কস দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স না, ঠিক ক্লাস পারফরমেন্সে। যে কোনো একজন বলেন। হ্যাঁ, আপনি বলবেন? হ্যাঁ, শিওর।
প্রেরণ করতে পারবে এবং এই গ্রিডে কতটুকু প্রেরণ করবে সেটা এই সিলিংটা কাউন্ট করবে এবং এই হচ্ছে যে গ্রিডের থেকেও যে যতটুকু বিদ্যুৎ সে প্রেরণ করলো সেটা রিব্যাকটা সে পুনর্গঠন হবে, সে পাবে। আবার যদি রাতের বেলা হচ্ছে সূর্যের আলো না থাকে তখন সোলার প্যানেল কাজ না করলে সে কী করতে পারবে, গ্রিড থেকে আবার নিতেও পারবে না। আর যদি নেয় তখন হচ্ছে এই দুইটাকে কাউন্ট করা হয় যে সে কতটুকু দিয়েছিল কতটুকু নিল, ওইটার উপর বেস করে একটা অ্যামাউন্ট হচ্ছে রেডি করা হয়। ওকে, গুড। আপনার আইডিটার পাশে একটু স্টার মার্ক দিয়ে রাখবেন। আচ্ছা, সোলার প্যানেলটা কিভাবে কাজ করে এটা কে বলতে পারবেন? বলেন। সোলার প্যানেল অ্যাকচুয়ালি সোলার প্যানেল যে তৈরি হয় সেটা যে সেমিকন্ডাক্টর, তার ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এন, একটা পজিটিভ একটা নেগেটিভ। যখন সূর্যের আলোর তাপটা আমাদের পজিটিভ তার উপরে পড়ে তখন সেটা তাপে ছোটাছুটি শুরু করে, তখন আমরা নেগেটিভ এবং পজিটিভ মাঝখানে একটা লেয়ার দিয়ে রাখি যাতে ওরা ওইখানে মানে চার্জিংটা না হয়। তখন আমরা কি করি, নেগেটিভ থেকে একটা কন্ডাক্টর এবং পজিটিভ নিয়ে কোনো একটা লোডে কানেকশন দিলে ওই ইলেকট্রনটা যখন ওই পজিটিভ লোডের ভিতর দিয়ে মুভিং করতে থাকে তখন আমরা ওইখানে লোডটা চালু করতে পারি। আচ্ছা, এই যে পি টাইপ আর এন টাইপের কথা যে বললেন, এটা কি হচ্ছে আমার বাই ডিফল্ট থাকে নাকি কোনোভাবে জেনারেট করতে হয়? পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টরের কথা যে বললেন, এই পি টাইপ আর এন টাইপটা আসে কোথা থেকে, মানে কিভাবে তৈরি করা হয় এটা? এটা তো আমরা সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সিলিকনের একটু ডিটেলসে বলেন, সিলিকনের সাথে কি করতে হয়? ড্রপিং করে লাগে পিওর আপনি সিলিকন। ভেরি গুড। সিলিকনটাকে হচ্ছে ডোপিং করতে হয়, রাইট? তাহলে এখন সিলিকনের সাথে যদি আমি গ্রুপ 5 মিক্সড করি, কোনটা হবে, এন টাইপ না পি টাইপ? 5টা হবে শুধু পি টাইপ আর এনটা হবে উল্টা বলছেন। সিলিকনের সাথে যদি গ্রুপ 5 মিক্সড করা হয় তাহলে হবে হচ্ছে এন টাইপ, কারণ এখানে একটা এক্সট্রা ইলেকট্রন প্রডিউস হয়, রাইট? আর যখন হচ্ছে আমি 4-এর সাথে 3 মেশাচ্ছি তখন একটা হোল ক্রিয়েট হয়, সো এটা হচ্ছে আমার পি টাইপ। ঠিক আছে? আচ্ছা, সো জাস্ট একটা শর্ট রিভিউ ভিডিও আছে, আমি 2-3 মিনিটের, এটা সবাই একটু দেখে নেন, তারপরে আমরা হচ্ছে সোলার প্যানেলের সিরিজ প্যারালাল যে কানেকশন ওইটা নিয়ে ডিসকাস করব। The Earth intersects a lot of solar power, 173,000 terawatts. That's 10,000 times more power than the planet's population uses. So is it possible that one day the world could be completely reliant on solar energy? To answer that question, we first need to examine how solar panels convert solar energy to electrical energy. Solar panels are made up of smaller units called solar cells. The most common solar cells are made from silicon, a semiconductor that is the second most abundant element on Earth. In a solar cell, crystalline silicon is sandwiched between conductive layers. আচ্ছা, কেউ Each বলতে পারবেন silicon atom is connected to its neighbors by 4 strong. এই যে এক একটা যে সেল, এখান থেকে কতটুকু ভোল্টেজ জেনারেট হয়, কারো আইডিয়া আছে? আচ্ছা, আমাদের এই যে সোলার প্যানেল তৈরি করা বা অ্যারে তৈরি করার দরকারটা কেন পড়লো? সিঙ্গেল সিঙ্গেল যে ছোট ছোট সোলার সেলগুলো ছিল ওইটাতে কি সমস্যা? আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আমরা যে সিঙ্গেল সেলগুলো দেখি না, এই যে ওই এক একটা সেল হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটলি 0.64 জেনারেট করতে পারে। হ্যাঁ, তো এখন আমাদের এই 0.64 যদি জেনারেট করে তাহলে এটা কি খুব বেশি ভোল্টেজ? বেশি তো না। এটাতে আমরা কি করব? সো যখনই আমরা অনেকগুলো সেল একসাথে করে মানে কানেক্ট করছি তখন প্যানেল দেন হচ্ছে অ্যারে এরকমভাবে হলো আপনার সেলগুলোকে বড় করা হয়, তাতে করে কি হবে, এখানে যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা বেড়ে যাবে। তো একটু পরে যখন আমরা সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন নিয়ে ডিসকাস করব তখন আরও কিছু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। তো এতটুকু একটু মোটামুটি জেনে রাখবেন যে এক একটা যে সেল আছে ওইটা আমার অ্যারাউন্ড 0.6 ভোল্ট মতো জেনারেট করতে পারে। আর কারেন্টের কনজাম্পশনটা যদি আমরা চিন্তা করি বা কারেন্টটা যদি চিন্তা করা হয় তাহলে হচ্ছে ওইটা অ্যারাউন্ড 1 to 2 অ্যাম্পিয়ার। কারেন্টটা ভালো আছে বাট হচ্ছে আমার ভোল্টেজ লেভেলটা অনেক কম। তো আমাদের হচ্ছে ইন জেনারেল পাওয়ারের একটা ইকুয়েশন আছে, সবাই আশা করি জানেন যে পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই কারেন্ট, দ্যাট মিনস পি ইজ ইকুয়াল টু ভিআই। তাহলে আমি ভোল্টেজটাকে যদি হচ্ছে কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করি দেন পার সেলে কতটুকু পাওয়ার পাওয়া যাচ্ছে এই জিনিসটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন। ওকে,
which keep the electrons in place so no current can flow. Here's the key. A silicon solar cell uses two different layers of silicon. An N-type silicon has extra electrons, and P-type silicon has extra spaces for electrons, called holes. Where the two types of silicon meet, electrons can wander across the p-n junction, leaving a positive charge on one side and creating negative charge on the other. You can think of light as the flow of tiny particles called photons shooting out from the sun. When one of these photons strikes the silicon cell with enough energy, it can knock an electron from its bond, leaving a hole. The negatively charged electron and location of the positively charged hole are now free to move around. But because of the electric field at the p-n junction, they'll only go one way. The electron is drawn to the N side, while the hole is drawn to the P side. The mobile electrons are collected by thin metal fingers at the top of the cell. From there, they flow through an external circuit, doing electrical work like powering a light bulb, before returning through the conductive aluminum sheet on the back. Each silicon cell only puts out half a volt, but you can string them together in modules to get more power. 12 photovoltaic cells are enough to charge a cell phone, while it takes many modules to power an entire house. Electrons are the only moving parts in a solar cell, and they all go back where they came from. There's nothing to get worn out or used up, so solar cells can last for decades. So what's stopping us from being completely reliant on solar power? There are political factors at play, not to mention businesses that lobby to maintain the status quo. But for now, let's focus on the physical and logistical challenges. And the most obvious of those is that solar energy is unevenly distributed across the planet. Some areas are sunnier than others. It's also inconsistent. Less solar energy is available on cloudy days or at night. So a total reliance would require efficient ways to get electricity from sunny spots to cloudy ones, and effective storage of energy. The efficiency of the cell itself is a challenge too. If sunlight is reflected instead of absorbed, or if dislodged electrons fall back into a hole before going through the circuit, that photon's energy is lost. The most efficient solar cell yet still only converts 46% of the available sunlight to electricity, and most commercial systems are currently 15 to 20% efficient. In spite of these limitations, it actually would be possible to power the entire world with today's solar technology. We need the funding to build the infrastructure and a good deal of space. Estimates range from tens to hundreds of thousands of square. ছাড় লাগবে না, বেসিকটুকু দেখানো শেষ। নেক্সট হচ্ছে আমি সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন নিয়ে একটু ডিসকাস করব। তো তার আগে আপনাদের সবাই তো ইলেকট্রিক্যাল সার্কিট 1 করা আছে, তাই না? তো যখন আমরা সিরিজ কানেকশন বোঝাই তখন কি ধরনের কানেকশন ছিল, যে এক একটা রেজিস্টারের প্রথমটা শেষের প্রান্তের সাথে পরেরটা শুরুর প্রান্ত এরকমভাবে যদি সবগুলা কানেক্টেড থাকে আর পুরো সার্কিটের মধ্যে দিয়ে যদি একই পরিমাণের কারেন্ট ফ্লো করে, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সিরিজ সার্কিট, রাইট? সো সিরিজ সার্কিটে ইন শর্ট এভাবে বলা যায় যে আমার হচ্ছে প্রত্যেকটা রেজিস্টার বা প্রত্যেকটা যে এলিমেন্টগুলো কানেক্টেড থাকবে তার অ্যাক্রসে কারেন্টটা সেম হবে, বাট ভোল্টেজ ড্রপটা হচ্ছে আমার ডিফারেন্ট হয়। সবার কি এগুলো মনে আছে? তাহলে এখান থেকে যখন আমরা ভোল্টেজটা ক্যালকুলেট করতে চাই, ভোল্টেজটা সমান কি আসে, টোটালটা সামেশন, রাইট? V1 প্লাস V2 প্লাস V3। আর যখন আমরা প্যারালাল কানেকশন দিচ্ছি, প্যারালাল কানেকশনটা কি টাইপের ছিল? ভোল্টেজও সমান, কারেন্টও সমান, অসমান। আচ্ছা,
তাহলে আমরা যখন প্যারালাল কানেকশন দিচ্ছি তখন হচ্ছে আমাদের এই প্যাটার্নের যে প্রত্যেকটার কমন টার্মিনাল একটা প্রান্তে থাকবে আর অপরটা হচ্ছে আরেকটা প্রান্তে কানেক্টেড থাকে। এদের মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপটা প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে সেম হবে, কিন্তু যখন একটা কারেন্ট আসে, কারেন্ট এসে যতগুলো এলিমেন্ট আমার কানেক্টেড থাকবে তার অ্যাক্রসে হচ্ছে ডিভাইড হয়ে যায়, রাইট? তাহলে I1, I2, I3, দেন যখন এখান থেকে আবার লিভ করবে তখন এই তিনটার সামেশন আকারে এই তিনটা এখানে এসে অ্যাড হয়ে টোটাল আই হয়ে সার্কিট থেকে আবার মুভ করে, রাইট? সো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমাদের কারেন্টটা হচ্ছে ডিফারেন্ট ছিল আর ভোল্টেজটা সেম ছিল। তাহলে যখন আপনারা হচ্ছে এই সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন কনসিডার করবেন পিভি সেলের ক্ষেত্রে, এই পয়েন্টগুলো একটু নোট করে রাখতে পারেন যে পিভি সেলস অর মডিউলস আর টিপিক্যালি কানেক্টেড ইন সিরিজ ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ভোল্টেজ। As we know, in series circuit the voltage will be added, right? মানে প্রত্যেকটা ভোল্টেজ যেগুলো আছে ওইটা অ্যাড করা হয় আর কারেন্টের যে রেটিংটা থাকে আমাদের কারেন্টটা হচ্ছে অলওয়েজ সেম থাকে। সো পিভি সোলার সেলের ক্ষেত্রে আপনি যখন কনসিডার করবেন একই পরিমাণ কারেন্টই আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু যখন ভোল্টেজটা পাবেন প্রত্যেকটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা ছিল ওইটার টোটাল সামেশনটা পাওয়া যাবে আউটপুটে। তাহলে আমার যদি হচ্ছে ভোল্টেজ বেশি দরকার পড়ে তখন কিভাবে কানেকশন দিতে হয় সিরিজে, আর প্যারালাল কি হবে জাস্ট এর অপোজিট কনসেপ্টটা। তো আপনারা যে কাজটা করবেন ওপরে যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেল দিয়ে সেল 1 2 3 করে ডায়াগ্রামটা ড্র করেন আর পয়েন্টটা একটু লিখে রাখেন। পিভি সেলস আর মডিউলস আর টিপিক্যালি কানেক্টেড ইন সিরিজ ইন অর্ডার টু ইনক্রিজ দ্য ভোল্টেজ। ম্যাম এই যে সোলার প্যানেলের হচ্ছে যে সিরিজ প্যারালাল কানেকশন এসি লোডের উল্টা না, যেমন হচ্ছে যে এই যে বাসাবাড়ি আমাদের যে এসি লোড এগুলো তো প্যারালালে সব সমান। এসি লোডের ক্ষেত্রে প্যারালাল দেওয়ার কিন্তু আরেকটা কারণ আছে, ওইটা হচ্ছে আপনি যদি মনে করেন প্রত্যেকটা লোড কানেক্টেড রাখেন সিরিজে তাহলে যে কোনো একটা লাইট যদি আপনার নষ্ট হয়ে যায় পুরো কানেকশনই নষ্ট হয়ে যাবে। আবার যদি হচ্ছে আপনি প্যারালালে রাখেন তখন যে সুবিধাটা হবে ধরেন একটা ডিভাইস আপনার কাজ করছে না, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তারপরে বাকি যেগুলো আছে ওগুলো অ্যাক্টিভলি কাজ করতে পারবে, ঠিক আছে? সেটাই বলছি, মানে এটার সাথে এটা লোড হ্যাঁ। যদি এরকমভাবে পরীক্ষায় সিরিজ কানেকশন বা প্যারালাল কানেকশন সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে হচ্ছে অবশ্যই যে কোনো একটা ডায়াগ্রাম আপনাদেরকে ড্র করে দেন এক্সপ্লেন করতে হবে। বেটার হচ্ছে ওই যে ভোল্টেজের যেটা দেওয়া আছে, কারণ এখানে প্রত্যেকটার ইচ সেলের অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু ওইটাও বলা আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের টোটাল আউটপুট ভোল্টেজ কত হচ্ছে এই জিনিসটাও দেখানো আছে। শেষ সবার লেখা? না ম্যাম। আচ্ছা, আজকে ক্লাসে প্রথম এসছেন কয়জন? নতুন কয়েকজনকে দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। আর 1-2 দিন পর আসলে তো পরীক্ষায় শুরু হয়ে যেত। না, নিচেরটা জাস্ট বোঝানোর জন্য দেওয়া আছে। যে পরপর যে কানেকশনেরগুলোর কথা আমরা বলি না যে একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড থাকে, ওই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য এটা ড্র করা।
হয়েছে? আর প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি স্ট্রিংস অফ পিভি সেলস অর মডিউলস মে বি কানেক্টেড ইন প্যারালাল ইন অর্ডার টু ইনক্রিজ কারেন্ট, যেটা আমি অলরেডি বলে ফেলেছি তাই না, কারণ এখানে আমাদের কি হয় ভোল্টেজটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে সেমই থাকছে, কিন্তু কারেন্ট যেটা আছে কারেন্ট দুইটা অ্যাড হয়ে আমি টোটাল কারেন্টটা পাচ্ছি। তাহলে এটাও জাস্ট একটু লিখে যে কোনো একটা এখান থেকে আপনারা যে কোনো একটা ইচ্ছা মতো চুজ করতে পারেন, ড্র করে রাখেন, কিন্তু আমি প্রিফার করি হচ্ছে যেখানে রেটিংগুলো দেওয়া থাকে। যেমন ওই রাইট সাইডের ডায়াগ্রামটাতে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা সেলের অ্যাক্রসে ভোল্টেজ হলো 6 ভোল্ট রাইট, কিন্তু কারেন্ট প্রত্যেকটার জন্য ছিল হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যখন হচ্ছে প্যারালাল কানেকশন দিব, প্যারালাল কানেকশনে লাস্টে সবগুলা কারেন্ট যোগ করে টোটালটা পাওয়া যায়, তাই না? তাহলে আই টোটাল ইজ ইকুয়াল টু তিনটার যে সামেশন আছে দ্যাট মিনস হচ্ছে 9 অ্যাম্পিয়ার। Strings of PV cells or modules may be connected in parallel in order to increase current. এগুলো যারা হলো সার্কিটের কোর্সটা মাথায় রাখতে পারছেন তারা সবাই অলরেডি জানেনই, জাস্ট হচ্ছে ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট আর কনসেপ্টটা একটু রিভিউ করা। হ্যাঁ যে কোনো একটা দিলেই হবে, বাট ওই রাইট সাইডে যেটা রেটিং দেওয়া আছে ওইটা করা বেটার। কারোর ফিল ফ্যাক্টর সম্পর্কে আইডিয়া আছে? ফিল ফ্যাক্টর ওপেন সার্কিট ভোল্টেজের ক্ষেত্রে কারেন্ট কত হয়? ওপেন সার্কিট ভোল্টেজের ক্ষেত্রে আমাদের কারেন্ট 0 থাকে, ঠিক আছে, আর শর্ট সার্কিট কারেন্টের সময় হচ্ছে ভোল্টেজটা 0 হয়ে যায়। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, কারণ এই পরবর্তী যে টপিকটা আমি ডিসকাস করব এখানে আপনাদের ভিওসি আর আইএসসি এই দুইটা টার্ম আসবে, অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ আর হলো শর্ট সার্কিট। ড্রয়িং কমপ্লিট না সবার? আচ্ছা, এই যে একটু আগে যে কোয়েশ্চেনটা আমি করেছিলাম যে এক একটা সিঙ্গেল সেলের ক্ষেত্রে ভোল্টেজ কত, তো আমাদের এটা হচ্ছে অ্যারাউন্ড 0.6 ভোল্ট। আর সোলার সেলের টাইপস এটা সবাই একটু দেখে রাখেন, ঠিক আছে, সিঙ্গেল ক্রিস্টাল সোলার সেল, পলিক্রিস্টাল আর আছে অ্যামারফাস। সো প্রত্যেকটার এফিসিয়েন্সি কতটুকু আর কস্টটা কেমন এটা একটু জেনে রাখতে হবে। যেটার কস্ট সব থেকে কম ওইটার এফিসিয়েন্সিও দেখেন সবচেয়ে কম, ঠিক আছে। আবার হচ্ছে আমাদের হ্যাঁ, কিন্তু নর্মালি ইন জেনারেল হচ্ছে আপনার এই যে সিঙ্গেল ক্রিস্টাল সোলার সেল যেগুলো এইটাই নর্মাল যাতে ইউজ করা হয়।
একটু আগে একটা কোয়েশ্চেন করেছিলাম ওপেন সার্কিট ভোল্টেজ আর হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট সম্পর্কে, রাইট? সো ওপেন সার্কিট ভোল্টেজটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাভেলেবল ফ্রম দ্য সোলার সেল অ্যাট জিরো কারেন্ট। জিরো কারেন্টে আমরা যে ম্যাক্সিমাম ভোল্টেজটা পেয়ে থাকি এটাকে বলা হয় হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। আর শর্ট সার্কিট কারেন্টটা কি বলেন তো? আমি একটু আগে বলেছি যখন ভোল্টেজটা হচ্ছে জিরো হয়ে যায়, তাই না? তাহলে শর্ট সার্কিট কারেন্টটাকে আমরা বলতে পারি দ্য কারেন্ট থ্রু দ্য সোলার সেল when the voltage across the cell is zero। তো আপনাদের কি মনে হয় এই পজিশনগুলোতে কি আদৌ হচ্ছে পৌঁছানো সম্ভব যেখানে ভোল্টেজ জিরো থাকবে বা কারেন্ট জিরো থাকবে? আচ্ছা, তাহলে সবাই যে কাজটা করবেন এই আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা অ্যাটলিস্ট একটু ড্র করে রাখেন। এরকম বারবার রাখতে হবে না, আপনারা একটার মধ্যেই দুইটা লিখবেন। প্রথমত হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজটা কখন দেখানো হচ্ছে, দেখেন এই পয়েন্টটাতে, এই পয়েন্টে আমাদের ভোল্টেজ যেটা আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম থাকে। তো আপনাদের যখন আমি ওভারঅল ফুলটা দেখাবো কার্ভে তখন খেয়াল করবেন যে একটা সার্টেন টাইম পরে আমি যতই ভোল্টেজ বাড়াই না কেন তখন আর এটা পাওয়ারটা বেশি বাড়ে না, তখন উল্টারও কমতে থাকে। তো ওইটাও আমি এক্সপ্লেন করব। তো সবাই আইভি ক্যারেক্টারিস্টিক্স এই কার্ভটা ড্র করে রাখেন। আর অবশ্যই এই পয়েন্টগুলো যদি পরীক্ষায় আসে আপনাদেরকে মেনশন করতে হবে যে এই পয়েন্টটা যেখানে একদম হাইয়েস্ট দেখাচ্ছে আমরা দ্য ওপেন সার্কিট ভোল্টেজ ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ ফ্রম দ্য সোলার সেল অ্যান্ড অকার্স when the net current through the device is zero। বাট ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন কখনোই আপনার এতটা পরিমাণে সম্ভব হয় না। যদি হতো তাহলে আমাদের ফিল ফ্যাক্টর 1 হইতো। ফিল ফ্যাক্টর 1 হওয়া মানে হচ্ছে ডিভাইসটা একেবারে আপনার পারফেক্ট, বাট ফিল ফ্যাক্টর কখনো 1 হয় না, 1-এর কাছাকাছি যায়। যত ক্লোজ যাবে তত হচ্ছে এফিসিয়েন্সিটা ভালো কনসিডার করি আমরা। তো একটা পিভি সেল থেকে আমরা কিভাবে ভোল্টেজ মেজার করতে পারি ওপেন সার্কিট ভোল্টেজটা, ওইটা রাইট সাইডে একটা ডায়াগ্রামে দেখানো আছে। ভোল্ট মিটারে বা মাল্টিমিটার দিয়ে আমরা এটা করতে পারবো। ভোল্টেজ যে অপশনটা আছে এখানে নবটাকে সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে আমরা ভোল্টেজটাকে মেজার করে থাকি। আর এই কার্ভটার মধ্যে অ্যাট এ টাইম আপনারা আইএসসিটাকেও মার্ক করে রাখবেন। আইএসসি হচ্ছে আমাদের এই পয়েন্টটা, অর্থাৎ দ্য শর্ট সার্কিট কারেন্ট ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট ফ্রম আ সোলার সেল অ্যান্ড অকার্স when the voltage across the device is zero। তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, শর্ট সার্কিট কারেন্ট আর হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। হয়েছে সবার ড্রয়িং কমপ্লিট? পিওসি আইএসসি এই দুইটা পয়েন্ট মার্ক করেছেন? ওকে। সেল এফিসিয়েন্সির যে ফর্মুলাটা আছে এটা একটু কাইন্ডলি লিখে রাখেন যে এফিসিয়েন্সি ইজ আ মেজার অফ হাউ এফেক্টিভলি আ পিভি ডিভাইস কনভার্ট সোলার পাওয়ার টু ইলেকট্রিক্যাল পাওয়ার। সো এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে আমাদের কি কি লাগবে? ভিওসি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ লাগবে, শর্ট সার্কিট কারেন্ট, এফএফ মিনস হচ্ছে ফিল ফ্যাক্টর ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, আমি কতটুকু পাওয়ার ইনপুটে দিচ্ছি ওইটা লাগবে। তাহলে এই কয়েকটা যদি আপনাদের শর্ট কোনো ম্যাথমেটিক্স সলভ করতে দেওয়া হয় যে কোনো একটা সোলার সেলের এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হবে তখন এই ফর্মুলাটা ইউজ করা লাগবে। ফিল ফ্যাক্টর, ফিল ফ্যাক্টর বলতে যেটা বোঝায় দেখেন এখানে দুইটা রেক্ট্যাঙ্গেল দেখানো হচ্ছে না আয়তক্ষেত্র, তো রেক্ট্যাঙ্গেল বি আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল এ। সো আমাদের রেক্ট্যাঙ্গেল বি যেটা আছে ওই সারফেসটুকু টোটালটা অর্থাৎ ভিওসি আইএসসি মিলে যেটা কাভার করছে যদি ওই পর্যন্ত আমার যেত তাহলে হচ্ছে আমার ফিল ফ্যাক্টর 1 থাকতো। সবাই একটু ঠান্ডা মাথায় বুঝেন,
কিন্তু কখনোই ওই পজিশনটা আমরা রিচ করতে পারি না, রাইট? কারণ আমার হলো ভোল্টেজও 0 হবে না, আবার কারেন্টও কখনো হচ্ছে 0 করা সম্ভব না। তো যেহেতু ওই পজিশনে আমরা পৌঁছাইতে পারি না, আরেকটা ছোট যে রেক্ট্যাঙ্গেল আছে এটা ওই রেক্ট্যাঙ্গেলে বা ওই এরিয়াটুকু আমরা কভার করতে পারি। তাহলে যতটুকু পারলাম না এর উপর ডিপেন্ড করে আমরা ফিল ফ্যাক্টরটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারবো? ফিল ফ্যাক্টর ইজ ইকুয়াল টু দুইটার রেশিও, অর্থাৎ টোটাল আমার যে এরিয়া আছে এরিয়া এ ডিভাইডেড বাই এরিয়া বি, এই দুইটার যে রেশিও একে আমরা বলি হচ্ছে ফিল ফ্যাক্টর, একদম সহজভাবে বোঝা গেল। সো ফিল ফ্যাক্টরের যদি আমি ফর্মুলাটা দেখি, দেখেন রেশিও অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার ফ্রম দ্য সোলার সেল টু দ্য প্রোডাক্ট অফ ভিওসি অ্যান্ড আইএসসি। তাহলে গ্রাফিক্যালি আমরা যখন ফিল ফ্যাক্টরটাকে মেজার করছি এটা কি বোঝায়? যে স্কোয়ারনেস অফ দ্য সোলার সেল অ্যান্ড ইজ অলসো দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ইন হুইচ উইল ফিট ইন দ্য আইভি কার্ভ। তাহলে দুইটার যে রেশিওটা আছে অর্থাৎ এরিয়া এ এবং এরিয়া বি, এই দুইটার রেশিওকে আমরা বলি হচ্ছে ফিল ফ্যাক্টর। ক্লিয়ার? সো এক্সামে হচ্ছে আপনাদের ম্যাথমেটিক্স আসতে পারে, আইদার এরকম এফিসিয়েন্সি রিলেভেন্ট অথবা হচ্ছে এই ধরনের ফিল ফ্যাক্টর রিলেটেড অঙ্কগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে ফিল ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য আমরা তো ইন জেনারেল এরিয়া এ বাই এরিয়া বি বললাম, তাই না? সো অ্যাকচুয়াল ফর্মুলাটা কি? FF is equal to VMP multiplied by IMP divided by VOC into ISC. MP দিয়ে কি বোঝাইছে বলেন তো? ম্যাক্সিমাম পাওয়ার, ভেরি গুড। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার দুইটার মাল্টিপ্লিকেশন VMP ইন্টু IMP ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই শর্ট সার্কিট কারেন্ট। তাহলে এতদিন যে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করলাম এর মধ্যে ম্যাথমেটিক্স পাওয়া গেল কয় ধরনের? আপাতত হচ্ছে দুই ধরনের পাওয়া গেছে। একটা হচ্ছে সোলার সেলের এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করা যায়, আরেকটা হলো আমরা ফিল ফ্যাক্টর কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। আর ইন জেনারেল কিছু বেসিক কোয়েশ্চেন আছে, যেমন এক একটা সেল থেকে কতটুকু ভোল্টেজ পাওয়া যায়, কিংবা হচ্ছে আমরা সোলার সেলটাকে সিরিজে না প্যারালালে কখন কিভাবে কানেক্ট করব, যদি ভোল্টেজ বেশি চাই সেক্ষেত্রে কোন ধরনের কানেকশনকে আমরা প্রিফার করি, যদি কারেন্ট বেশি চাই তখন হচ্ছে কোনটা প্রিফারেবল, এই টাইপের কিছু বেসিক কোয়েশ্চেন আপনাদের পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। ওকে, সবার কি ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে আইভি কার্ভ, এটা মনে আছে সবার? ডায়োড নেক্সট দিন আপনাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে ক্লাসে আসার আগে সবাই ডায়োডের যে আইভি কার্ভটা আছে না ওইটা একবার একটু দেখে আসবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন আছে, ওইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সোলার সেল। ঠিক আছে, এই মানে এটা আপনারা সার্চ দিলে হিউজ পরিমাণ পাবেন। সার্কিটটা একটু বাসায় প্র্যাকটিস করবেন, এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে ড্র দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ সোলার সেল। তো সোলার সেলের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে ওইটা আপনাদেরকে পরীক্ষায় আঁকতে বলতে পারি আমি, তো ওইটা একটু প্র্যাকটিস করেন। ওকে, এবার হলো একদম শর্ট আরেকটা ভিডিও দেখাবো। এখানে সোলার প্যানেলের যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করলাম সিরিজ প্যারালাল, ওইটা খুব সুন্দরভাবে দেখানো আছে একদম রিয়েল লাইফে কিভাবে কি করে। Solar panel connections, understanding series and parallel. When we connect panels in series, the volts add up, but the amps stay the same. If we have two panels, each with voltage of 20 and amperage of 5, when we connect in series, the voltage will be 40 and amps stay 5. Most modern panels come with NC4 connectors at the back. Here I'm demonstrating on how to connect two panels in series. The positive of the one goes into the negative of the other, and the remaining two wires will go to the controller.
show. When connected in parallel, volts stay the same but amps add up. Using the same two panels, the voltage is now 20 and the amps 10 when connected in parallel. To connect panels in parallel, you will need a parallel connector kit. Here I'm taking both positive and connecting them to the parallel connector. I do the same for the negative connection. Both negatives go into a parallel connector. From the parallel connectors, one wire will go to the controller. We will look at the open circuit voltage because most entry-level multimeters can measure DC voltage. The open circuit voltage here is 21.7. I will now do an eyeball test to show you how volts add up or stay the same depending on the connection. Put your multimeter on voltage for DC power. First, I'm connecting the panels in series. We expect to have a voltage of... আচ্ছা বলেন তো এই মাল্টিমিটারের যে ভোল্টেজ মেজার করার সময় ডিসিতে নিল কেন? মাল্টিমিটার থেকে যখন এই যে ভোল্টেজটা মেজার করছে নবটা ঘুরায় ডিসিতে নিছে, ডিসিতে নেওয়ার কারণটা কি? জেনারেট করে ডিসি। ভেরি গুড। সোলার প্যানেল থেকে হচ্ছে জেনারেট করে ডিসি, পরে ওটাকে একটা ইনভার্টারের মাধ্যমে এসিতে কনভার্ট করা হয়। 44, and as you can see, yes, we've got a voltage of 42.9. Next, I connect the same two panels in parallel, and the voltage should roughly be the same as one panel, which is 21. And here we can see our panel connection is 21 volts. This was a very basic and quick video just to show you in series volts add up, and amps stay the same, and in parallel, volts stay the same, and amps add up. নেক্সট ক্লাসে আপনাদের কিছু মানে কোয়েশ্চেন আমি ক্লাসের শুরুতেই করব, এগুলো একটু লিখে রাখেন। ফিল ফ্যাক্টর সম্পর্কে পড়ে আসবেন, ফিল ফ্যাক্টর, তারপরে হচ্ছে সিরিজ প্যারালাল যে কম্বিনেশন, সিরিজ প্যারালাল কানেকশন অফ সোলার প্যানেলস, দেন হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স, এই কয়েকটা জিনিস, আর সোলার প্যানেলের ওয়ার্কিং প্রিন্সিপাল কনস্ট্রাকশন, যেটা কনস্ট্রাকশন, আইভি ক্যারেক্টারিস্টিক্স আর কনস্ট্রাকশন, এই চারটা টপিক সম্পর্কে আমি ক্লাসের শুরুতে যে কোনো কাউকে 2-3 জনকে হচ্ছে সামনে ডেকে এনে বলতে বলবো, ওরকমভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ চারটা বলেছি, একটা হচ্ছে সোলার প্যানেলের সিরিজ প্যারালাল কানেকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর হচ্ছে এই যে ফিল ফ্যাক্টর সম্পর্কে। আর ফিল ফ্যাক্টর পড়তে গেলে আপনাদেরকে বাই ডিফল্ট হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্টও আইডিয়া রাখা লাগবে, যেন এটার আলাদাভাবে টপিক বলি নাই।